হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৬৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। কিছুক্ষণ মৌন থাকিয়া বলিলেন, বেশ তো জ্যোতিষ, তোমরা সবাই যদি সাহেব মেম হতে চাও হও, কিন্তু তার আগে আমাকে কাশি পাঠিয়ে দাও। আমি এতই যদি সহ্য করতে পেরে থাকি, এও সইতে পারবো। সতীশ তাড়াতাড়ি হেঁট হইয়া মায়ের পায়ের ধুলা মাথায় লইয়া হাসিয়া কহিল, তাহলে আমাকেও কাশিতে গিয়ে থাকতে হবে। মাকে ছেড়ে যে আমার কোথাও থাকা চলবে না, সে তো দেশে ফিরেই ঠিক হয়ে গেছে মা। জগত্তারিণী মুখ তুলিয়া চাহিলেন, তাহার মনের সমস্ত আগুন এক মুহূর্তেই নিভিয়া জল হইয়া গেল। ক্ষণকাল গভীর স্নেহে পুত্র মুখ নিরীক্ষণ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, না বাছা, তুই আমাদের কাশীর বাড়িটা খালি করে দিতে চিঠি লিখে দে। আমি যে চিরকাল উপস্থিত থেকে নিজের মত নিয়ে তোদের বিব্রত করে রাখব, সেটা উচিত নয়, দরকারও নয়। জ্যোতিষ হাসিয়া বলিল, তাই ভালো মা, চলো সবাই গিয়ে কাশীতে থাকা যাক। মাতা পুত্রে উক্ত কথোপকথন কলকাতার বাড়িতে যেদিন হইয়াছিল, তাহার কিছুদিন পরেই উপেন্দ্র সতীশকে লইয়া জ্যোতিষের বাড়িতে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। ইহার পরের ঘটনা পাঠকের অবিদিত নহে। জগত্তারিণী সতীশকে দেখিলেন, তাহার গলায় মোটা পৈতা, সে সন্ধ্যাহান্নিক করে, সে মুসলমানের ছোঁয়া পাউরুটি বিস্কুট খায় না, সে শ্রীমান, নিষ্ঠাবান, তাহার পিতার অগাধ টাকা। জগত্তারিণী একেবারে মুগ্ধ হইয়া গেলেন। তাহার পরে ক্রমশ যখন আভাসী ইঙ্গিতে অনুভব করিলেন, সে বিলাতে গিয়া পাস না করিলেও এমন কি এতগুলো কুসংস্কার থাকা সত্ত্বেও মেয়ের মনে অশ্রদ্ধার ভাব নাই, কি জানি হয়তোবা সে মনে মনে, তখন হইতে জগত্তারিণীর চোখে সংশয়ের চেহারা আবার পরিবর্তিত এবং এতকালের পুঞ্জীভূত বেদনাও সহজ হইয়া উঠিবার পথ পাইল। সতীশের মুখের মাতৃসম্বোধনও তাহার ভাগ্যে ঘটিল, কিন্তু তারপরে বহুদিন পর্যন্ত সতীশ আর দেখা দিল না। ইহার প্রত্যেক দিনই জগত্তারিণীকে বিধিয়া গিয়াছে, তথাপি নিজে উদ্যোগী হইয়া এ সম্বন্ধে কোনো উপায়ই খুঁজিয়া বাহির করিবার প্রয়াস করেন নাই। তাহার বড় একটা ভয় ছিল, পাছে চেষ্টা করিতে গেলেই একটা অত্যন্ত মন্দ সংবাদ শুনিতে হয়। তিনি মনে মনে জানিতেন, তাহার নিজের কন্যার মতামতের উপরেই শুধু বিবাহের সমস্ত ফলাফল নির্ভর করে না, কারণ সতীশের বৃদ্ধ পিতা এখনও জীবিত আছেন। কি জানি তিনি কি বলিবেন। তাছাড়া সতীশ নিজেই যে বিলাত ফেরত বাড়িতে বিবাহ করিতে ভয় পাইয়া পিছাইয়া যাইবে না, তাহারও বিশেষ কোনো নিশ্চয়তা ছিল না। এমনি করিয়া অনেক দিন অনেক দুঃখ ও দুশ্চিন্তায় কাটাইয়া যেদিন সেদিন হঠাৎ যখন বৈদ্যনাথ আসিয়া দেখিতে পাইলেন সতীশ বসিয়া গল্প করিতেছে, তখন আনন্দে তাহার চোখে জল আসিয়া পড়িল। সতীশ কাছে আসিয়া প্রণাম করিয়া পদধূলি লইল। সে কলকাতা হইতে পলাইয়া আসিয়া অজ্ঞাতবাস করিতেছিল, সরোজিনী তাহাকে আবিষ্কার করিয়াছে, ইহা জ্যোতিষ গল্প করিয়া মাকে শুনাইল। নিজের কন্যার দুর্ঘটনার বিবরণ শুনিয়া তিনি সতীশের মাথায় হাত দিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিলেন এবং এই উপলক্ষে ইংরাজি শিখিয়া ইংরাজের নকল করাকে অজস্র গালি পাড়িয়া বলিলেন, বাবা সতীশ, তুমি যে মেয়েটাকে রক্ষা করেছ, এ কথা যেন ওরা কোনোদিন না ভুলে যায়। কিন্তু জঙ্গলের মধ্যে একলা থাকার দরকার কি সতীশ? তুমি এ বাড়ির ছেলে, যতদিন আমরা এখানে আছি ততদিন এই বাড়িতেই এসে থাকো না কেন? সতীশ হাসিয়া বলিল, বেশ আছি মা, আমার সেখানে কোনো কষ্ট নেই। জগত্তারিণী কহিলেন, কষ্টের জন্য নয় বাবা, একা থাকার অনেক বিপদ, এ বাড়িতে অনেক ঘর খালি পড়ে আছে, তুমি চলে এসো। জল হাওয়া সেখানেও যা, এখানেও তো তাই। সরোজিনী কহিল, তাহলে ওর জাত যাবে মা। জগত্তারিণী তখনও ভিতরের কথা জানিতেন না। মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, তুই তো খুব মেয়ে ছড়ি, কেন আমরা কি যে আমাদের এখানে লোকের জাত যাবে? না বাবা সতীশ, তুমি ওর কথা বিশ্বাস করো না। আর তাই যদি হবে, উপিন বউ নিয়ে আমাদের বাড়িতে অতদিন থেকে গেলেন কি করে? তাদের তো জাত গেল না। তুই অমন মিছে করে ওকে ভয় দেখাস নে বলে দিচ্ছি। সরোজিনী মুখ ফিরাইয়া হাসিতে লাগিল। সতীশ কহিল, না মা, জাত যাবে কেন? আমি তো প্রায় প্রত্যহই আসি, রাতের খাওয়াটাও তো আমার এ বাড়িতেই হয়। শুনিয়া জগত্তারিণী পুলকিত চিত্রে বলিতে লাগিলেন, তাই এসো বাবা, অন্তত
আমি যে কদিন আছি আমার কাছেই তোমাকে রোজ খেয়ে যেতে হবে। বলিয়া তিনি তৎক্ষণাৎ খাবার ব্যবস্থা করিতে অন্যত্র চলিয়া গেলে সরোজিনী কহিল, আপনি যে আমাকে গান শেখাবেন বলেছিলেন। সতীশ কহিল, আমি তো প্রায় রোজ আসি, শিখলেই তো পারেন। সরোজিনী বলিল, আপনি এলেই তো সমস্ত ভদ্রলোক আপনার গান শুনতে আসেন, তার মধ্যেই বুঝি শেখা যায়? সতীশ হাসিয়া কহিল, নো অ্যাডমিশন বলে ফটকে দারোয়ান বসিয়ে দিন না কেন? সরোজিনী বলিল, তার চেয়ে মা যা বললেন তাই করুন, সেই জঙ্গলের মধ্যে আর পড়ে থাকবেন না। কিন্তু জঙ্গলে থাকার প্রয়োজন আর যাহাকেই বলা যাক, সরোজিনীর কাছে বলা চলে না। সতীশ চুপ করিয়া রহিল। সরোজিনী কহিল, অন্তত 7-8 দিন তাকে সেখানে থাকতেই হবে। সতীশ কহিল, তাহলে সে ব্যবস্থা তিনিই করে যাবেন। আর এত ভয়ই বা কী জন্য? আপনারা তো আমাদের হিন্দুর ঘরের মতো অসূর্য স্পর্শা নন যে বাড়িতে পুরুষ মানুষ না থাকলেই মুশকিলে পড়ে যাবেন। আপনারাই বরঞ্চ কত পুরুষের। সরোজিনীর মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল। কহিল, কি আমরা কি করি শুনি? পুরুষের কান কেটে নিই, না হিন্দুর ঘরের মেয়ে নই আমরা? সতীশ অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি কথাটা সারিয়া লইবার জন্য তুলিয়াই দেখিতে পাইল সম্মুখে শশাঙ্ক মোহন ব্যারিস্টারকে লইয়া জ্যোতিষ ঘরে ঢুকিতেছেন। অন্য দিনের মতো আজও তিনি স্টেশনে বেড়াইতে গিয়া দেখেন ব্যারিস্টার সাহেব ফার্স্ট ক্লাস কামরা হইতে অবতরণ করিতেছেন। ঘরে পা দিয়াই শশাঙ্ক মোহন সরোজিনীর দিকে হাত বাড়াইয়া দ্রুত অগ্রসর হইয়া করমোদন করিলা কুশল প্রশ্ন করিলেন এবং নিজের এইরূপ অকস্মাৎ আগমনের কৈফিয়ত স্বরূপে কহিলেন, কেন যে সহসা কলকাতা তাহার অসহ্য বোধ হইল, কেন যে কিছুমাত্র চিন্তা না করিয়া স্টেশনে আসিয়া দেওঘরের ফার্স্ট ক্লাস টিকিট কিনিয়া বসিলেন, তাহার হেতু নিজেই এখন পর্যন্ত জানেন না। অতঃপর নিকটে একটা চৌকি টানিয়া লইয়া ব্যারিস্টার সাহেব অনর্গল বকিয়া যাইতে লাগিলেন। কিন্তু সরোজিনীর পাংশু মুখ দিয়া 2-1টা সাধারণ কথা ছাড়া আর কোনো কথাই বাহির হইল না। মিনিট 10 পরে সতীশকে উঠিয়া যাইতে দেখিয়া তাহার দৃষ্টি আকৃষ্ট হওয়ায় ঘাড়টা একটু কাত করিয়া বিস্ময়ের কণ্ঠে সরোজিনীকে কহিলেন, একে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে না? সরোজিনীর পাংশু মুখ প্রদীপ্ত হইয়া উঠিল। সংক্ষেপে কহিল, বলতে পারি না কোথায় দেখেছেন। অনতিকাল পরে জগত্তারিণী খাবার দিয়া সতীশকে যখন ডাকিতে পাঠাইলেন, তখন দেখা গেল সতীশ কাহাকেও কোনো কথা না কহিয়া চলিয়া গিয়াছে। ইহার পরে 3 দিন পর্যন্ত সতীশের আর দেখা না পাইয়া জগত্তারিণী ভিতরে ভিতরে ক্রুদ্ধ ও উদ্বিগ্ন হইয়া উঠিলেন। ছেলেকে নিভৃতে ডাকিয়া কড়া করিয়া প্রশ্ন করিলেন, লোকটি আর কতদিন এখানে থাকবে জ্যোতিষ? বরঞ্চ আমি বলছি, তোমরা ওকে স্পষ্ট করে জানিয়ে দাও যে তার থাকবার আর কোনো আবশ্যকতা নেই। মাতৃআজ্ঞা জ্যোতিষ কীভাবে পালন করিয়াছিল বলিতে পারি না, কিন্তু প্রস্থানের পূর্বে শশাঙ্ক মোহন নিঃসংশয়ে শুনিয়া গেলেন যে যে জন্য তাহার আশা, সে আশা লেশমাত্র নাই এবং সতীশই যে সেই ভাগ্যবান পাত্র, তাহাও জানিতে তাহার অবশিষ্ট রহিল না। সাহেবের মুখ কালো হইয়া উঠিল, কিন্তু আঘাতটা তিনি ভদ্রভাবেই গ্রহণ করিলেন। এমনকি যাইবার সময় তিনি সরোজিনীর সহিত সাক্ষাৎ করিতেও চেষ্টা করিলেন না। ট্রেনে উঠিয়া বসিয়া বিদায় লইবার ঠিক পূর্বক্ষণেই অত্যন্ত অকস্মাৎ জ্যোতিষকে জিজ্ঞাসা করিলেন, সতীশবাবু কোথায় যে ডাক্তারি শেখবার চেষ্টা করছিলেন তা হয়েছে? জ্যোতিষ মাথা নাড়িয়া কহিল, বোধ হয় না। হোমিওপ্যাথি স্কুলে কিছুদিন পড়িয়াছিলেন মাত্র। ও হোমিওপ্যাথিক স্কুল, বলিয়া শশাঙ্ক অন্য কথা পাড়িলেন। সহসা ভ্রাতার অসুখের টেলিগ্রাম পাইয়া জগত্তারিণীকে তাড়াতাড়ি শান্তিপুর যাইতে হইয়াছিল। সতীশের কাছে প্রস্তাবটা উত্থাপন করিবার তখন সুযোগ হয় নাই। আজ তাহাকে ভালো করিয়া খাওয়াইয়া কথাটা পাড়িবেন, মনে মনে এই সংকল্প স্থির করিয়া সকালে উঠিয়াই সরকারকে নিমন্ত্রণ করিয়া আসিতে পাঠাইয়াছিলেন। ইতিমধ্যে এই অভাবনীয় কাণ্ড ঘটিল, যাহার আগমন সবচেয়ে অপ্রীতিকর। অকস্মাৎ সেই শশাঙ্ক মোহন সকালের ট্রেনে আসিয়া উপস্থিত হইয়াছেন শুনিয়া জগত্তারিণীর বিরক্তির আর অবধি রহিল না। মানুষের অত্যন্ত কামনার বস্তু হঠাৎ বাধাপ্রাপ্ত হইলে তাহার সন্দেহের আর হিসাব নিকাশ থাকে না। সুতরাং ঠিক সেই সময়ে বাহির হইতে সরোজিনীকে আসিতে দেখিয়া তাহার সর্বাঙ্গে বিষের জ্বালা দিয়া মনে হইল শশাঙ্কর এই আকস্মিক প্রত্যাবর্তনের মধ্যে হয়তো বা এই হতভাগা মেয়েটারও কোনো হাত আছে। তাহার ব্যারিস্টার ছেলেকে তো তিনি কোনোদিনই সম্পূর্ণ বিশ্বাস করিতে পারেন নাই। বস্তুত তাহাকে দোষ দেওয়াও যায় না। তাহার হিন্দু আচারভ্রষ্ট ছেলে মেয়েরা যে সতীশের আচারপরায়ণতা প্রীতির চোখে দেখিতে পারে, এ কথা তিনি হৃদয়ের মধ্যে গ্রহণ করিতে পারিতেন না।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।